কষ্ট করে। তাহলে যেখানে আমি ছিলাম সেটা ছিল ওই আমরা ইফেক্টিভ লেন্থের কথা বলতেছিলাম কলাম ডিজাইনের সময়। যদি এরকম হতো উভয় পাশে হিঞ্জ থাকতো, তার ডিফ্লেকশন শেপটা এরকম হতো, যেখানে আমরা 1 ধরতাম, কারণ কি সেখানে কোনো এটার রোটেশনের কারণে চেঞ্জ হচ্ছে না। বাট যখনই আমার কোনো সাপোর্ট ফিক্স থাকবে সেখানে রোটেশনটা, কেন আমি এই কথাগুলো বললাম, এই জন্য যেখানে আমাদের সাপোর্টটা ফিক্স থাকবে সেখানে কোনো রোটেশন থাকে না, ওই সমস্ত জায়গায় আমরা থিটা মানটা 0 লিখবো। যেহেতু আমরা সামনে অঙ্ক সলভ করব ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেখানে আমাদের কিছু ইকুয়েশন আসবে যার ইকুয়েশনের মাঝে স্লোপের ভ্যালু থাকবে আর ডিফ্লেকশনের ভ্যালু থাকবে। যদি কোনো কোশ্চেনে ডিফ্লেকশনের ভ্যালু স্পেসিফিকলি দেওয়া থাকে, যেমন আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনের সময় যখন সাপোর্ট সেটেলমেন্ট হতো আমরা বলে দিতাম যে 10 মিলিমিটার বা 15 মিলিমিটার এটা সেটেলমেন্ট আছে ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড, সেই ভ্যালুটা ছিল আমাদের ডেল। এখানেও এরকম ডেল থাকবে ইকুয়েশনের মাঝে। যদি ডেলের ভ্যালু দেওয়া থাকে দেন আমরা ভ্যালু ইউজ করব, না থাকলে সেই ভ্যালুটাকে আমরা 0 লিখবো। আর সাপোর্টটা যদি ফিক্স সাপোর্ট হয় সেখানে এরকম করে রোটেশন হয় না, অর্থাৎ খুব তার গা ঘেঁষে যায়, এই অংশে কোনো স্লোপ থাকে না, সেজন্য আমরা সেখানে এই থিটার মানটাও 0 লিখবো যদি ফিক্স সাপোর্ট হয়। বাকি মানগুলো আমি দেখবো একটা ইকুয়েশনকে কিভাবে আমরা ডেভেলপ করি। এখন মনে করি আমি যেটা অংশটা লিখেছিলাম সাপোর্টটা এরকম ছিল, এই প্রান্ত আমার ফিক্স সাপোর্ট ছিল আর মাঝে হচ্ছে ইন্টারনাল হিঞ্জ না, নরমাল হিঞ্জ সাপোর্ট, আর এখানে আরেকটা সাপোর্ট আছে হিঞ্জ সাপোর্ট। মনে করেন এখানে আমার ইউডিএল দেওয়া আছে আর এখানে পয়েন্ট লোড দেওয়া আছে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, সি প্রান্ত। আমাদেরকে বলছে যে draw the SFD or BMD, it means that shear force diagram and bending moment diagram by using slope deflection method. তাহলে আমি স্লোপ ডিফ্লেকশন মেথডের, আমরা এর আগে নরমাল যে অঙ্কগুলো করেছি মোমেন্ট ডিস্ট্রিবিউশন বা আমাদের স্টিফনেস মেথড, সেখানে আমরা স্প্যান ওয়াইজ ভাগ করে নিয়েছি, এবং আমি এটাকে যদি স্প্যান ওয়াইজ ভাগ করি তাহলে জিনিসটা কি দাঁড়ায়, এটা আমার আলাদা একটা সাপোর্ট হবে, এবং যখনই আমরা তাকে এখান থেকে কেটে নিব জাস্ট লেফটে বীর তার সাপোর্ট থেকে জাস্ট কিছু দূরত্বে, যেটাকে আমরা সাপোর্টের উপরে বলতে পারি। যেমন আপনারা আইএল যখন করেছেন তখন পড়েছেন যে ভি আর মানে ভি বি এল, অর্থাৎ বির জাস্ট লেফটে জাস্ট রাইটে একটা সাপোর্টের জাস্ট লেফট আর জাস্ট রাইট মানে হচ্ছে, তাকে আমি যদি জুম করে দেখাই, মনে করেন এই বি অংশটুকু আমি কেটে আনলাম, কেটে এনে এটাকে যদি আমি জুম করি তাহলে এরকম অনেক বেশি যদি ম্যাগনিফাই করি তাহলে জিনিসটা হবে এরকম। এই অংশটুকু বি ছিল আমাদের, বির জাস্ট লেফট যদি বলি তাহলে আমি লেফটের অংশটুকু আসবে, আর জাস্ট রাইট যদি বলি তাহলে রাইটের স্প্যানটুকু কাউন্ট হবে আমার। তাহলে আমি এটাকে যখন কেটে আনবো, কেটে আনলে কোনো কিছু কোনো স্ট্রাকচারকে যখন আমরা কেটে নিয়ে আসি তাহলে সেটা ফিক্স হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে আমি একে, এ তো আগে ফিক্স সাপোর্ট এ প্রান্ত, আর বি প্রান্ত জাস্ট লেফটে কাটলাম, যেহেতু আমার এই লেফট পাশে স্প্যান নিয়ে কাজ করব সেজন্য জাস্ট লেফটে আমি এটাকে কাটবো, তাহলে এখানেও ফিক্স সাপোর্ট হবে। কিন্তু আদতে আমার এটা কি সে ফিক্স সাপোর্ট ছিল, সে কিন্তু আমার ছিল রোলার মানে হিঞ্জ সাপোর্ট। কিন্তু আমাকে কল্পনা করতে হবে যেহেতু কেটে আনছি আমি, তাহলে ফিক্স, এবং এটার আমরা যদি ইউডিএল দেওয়া থাকে ফিক্সড ইন মোমেন্ট বের করতে পারবো, এখানে আমাদের ফিক্সড ইন মোমেন্ট লাগবে WL²/12, এই পাশে পজিটিভ হবে আর এই পাশে নেগেটিভ হবে, এগুলো ফিক্সড ইন মোমেন্ট। এখন এর স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা কেমন হবে, এম এটা যেহেতু এ প্রান্ত বাট মেম্বার কি এ বি মেম্বার, এভাবে সেটাকে আমি লিখবো। ইকুয়েশন হবে EI তার সাথে মাল্টিপ্লাই হবে, যখন আমার এক প্রান্ত ফিক্স থাকবে, যখন এক প্রান্ত ফিক্স থাকবে আর এক প্রান্ত হিঞ্জ থাকবে, যে প্রান্ত থেকে আমরা শুরু করব সেই প্রান্তে হবে 4θA প্লাস অপর যে প্রান্তটা সেটা যেহেতু হিঞ্জ সেখানে হবে
টু থিটা বি মাইনাস 6 ডেল বা এল বা 6 ডেল, হ্যাঁ 6 ডেল বাই এল। এই হবে যদি এক প্রান্ত ফিক্স থাকে অরিজিনাল বিমে, আরেক প্রান্ত হিঞ্জ থাকে। যদি উভয় প্রান্ত হিঞ্জ থাকে তখন এই 4 এর জায়গায় 3 হবে। আর মাঝের অংশটুকু যেটা আমার রোলার সাপোর্ট ছিল সেটা থাকবে না। এটা আমরা অঙ্ক করার সময় আরেকটু ক্লিয়ার হব যখন আপনারা প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখবেন আর কি। তাহলে আমি হোয়াইট বোর্ডটা মুছে দিলাম, মুছে আমি এখন অরিজিনাল স্ক্রিন শেয়ারে যাব, যেখানে আমাদের শিট থেকে আমরা প্রবলেমটা দেখবো আর কি। এটা ছিল আমাদের স্লপ ডিফ্লেকশনের একটা প্রবলেম। এখানে বলছি যে ফর দ্য কন্টিনিউয়াস বিম হচ্ছে যে বিমের স্প্যান 2 বা তার অধিক থাকবে, ইট মিনস দ্যাট 3টা সাপোর্ট বা তার থেকে বেশি সাপোর্ট থাকবে, সেটাকে আমরা কন্টিনিউয়াস বিম বলি। The continuous beam shown in figure, the flexural rigidity. Flexural rigidity is constant. It means that আমাদের যে EI এর যে ভ্যালু ছিল এই ভ্যালুটাকে কনস্ট্যান্ট ধরে কাজ করতে হবে। আর যদি আমাদের ফ্লেক্সারাল রিজিডিটির কোনো মান দেওয়া থাকে, যেমন এর আগের প্রবলেমগুলো আমরা করেছি, আই এর মান দেওয়া ছিল, কোথাও ই এর মান দেওয়া ছিল, বাট যদি না দেওয়া থাকে তাহলে EI কে আমরা কনস্ট্যান্ট ধরে নিব। আর যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই ভ্যালুটাই ইউজ করব। এখানে আমাদের বলা আছে ফ্লেক্সারাল রিজিডিটি কনস্ট্যান্ট, অর্থাৎ ইআই এর মান এই স্প্যানের জন্য যেরকম আমার পরের স্প্যানের জন্য একই রকম। যেমন আপনারা মোমেন্ট ডিস্ট্রিবিউশন দেখেছেন, কোথাও 10i দেওয়া ছিল, কোথাও 5i বলা ছিল, অর্থাৎ তখন ফ্লেক্সারাল রিজিডিটি কনস্ট্যান্ট ছিল না। আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য রিঅ্যাকশন এট ইচ সাপোর্ট, প্রত্যেক সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে, এন্ড ড্র দ্য শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এসএফডি এন্ড বিএমডি, এই দুইটা আমাদেরকে ড্র করতে হবে। তাহলে সেটার জন্য আমরা স্প্যান ওয়াইজ ভাগ করে নিব, আগেই বলেছি। তাহলে এই এ বি কে আমি একটা ভাগে ভাগ করব আর বিসি কে একটা ভাগে ভাগ করব। আরেকটা বিষয় এখানে আপনারা খেয়াল করবেন, এসএফডি বিএমডি একটা হলো যে আমরা অ্যাকচুয়াল মান বের করার পরে এর শেপটা জানবো, আরেকটা হলো যে আমরা স্ট্যান্ডার্ড কিছু শেপ জানি। যেমন এই এই সাপোর্টটুকু আমি যদি আলাদা করি তাহলে এর শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? কেউ কি কল্পনা করতে পারতেছেন এই শেয়ার ফোর্সটা কেমন হবে? এইভাবে হবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা, উপরে যাবে, দেন এই বরাবর আসবে, আবার নিচে এইভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি এইভাবে আসবে শেয়ার ফোর্সটা। আর যদি বেন্ডিং মোমেন্টটা ড্র করি তাহলে সেটা কেমন হবে? সেটাও এরকম হবে, মানে আমি শেপটা দেখাচ্ছি, সেটা হবে এরকম, সরি হ্যাঁ ত্রিভুজ আকৃতির হবে, এরকম করে হবে। বাট আমরা ভ্যালু গুলা বলতে পারতেছি না যে এক্স্যাক্টলি কত হবে। এইটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ডায়াগ্রাম, অর্থাৎ যেখানে শুধু ভ্যালু না, শেপটা কেমন হবে ওইটাকে শুধু কল্পনা করে লেখা হয়। আর বাকি আমি যদি রাইটের স্প্যানটা দেখি, সরি লেফটের স্প্যানটা দেখি, সেই স্প্যানে কেমন হবে এসএফডি, যদি এসএফডি ড্র করতে যাই তাহলে সেটা এরকম হবে, দেন এখান থেকে এরকম স্ট্রেট লাইন হয়ে নিচে নেমে যাবে। আর যদি বিএমডি ড্র করতে যাই তাহলে বিএমডিটা কেমন হবে, এরকম একটা 2 ডিগ্রি কার্ভ হবে। এটা কিন্তু স্ট্রেট লাইন না, ওখানে আমরা লিখে দেই 2 ডিগ্রি কার্ভ।
ইউডিএল এর জন্য। তাহলে এইটার যদি আমি ওভারঅল একটা এসএফডি বিএমডি আঁকতে যাই, মনে করেন আমি এসএফডি ড্র করব, তাহলে এসএফডিটা কেমন হবে সেটা দেখেন এরকম হয় কিনা। সরি, বিএমডিটা ড্র করব। বিএমডি এরকম শেপ হবে। এখানে ফিক্স সাপোর্ট তাই মোমেন্ট আসছে, বাট এটা তো ইন্টারনাল সাপোর্ট। এখানে তো এটা তো ইন্টারনাল, সরি এটা তো রোলার সাপোর্ট, সরি হিঞ্জ, বারবার আমার মুখে রোলার চলে আসে। এটা তো হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট আমরা জানি সে কোনো মুভমেন্ট নিতে পারে না, বাট তারপরও আমরা এখানে দেখতেছি যে মোমেন্টের একটা ভ্যালু আসতেছে। এটা আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনের সময় ফেস করেছি, যে এখানে যেটা আসবে এখানে সেটা কাউন্টার ব্যালেন্স হয়ে যাবে আরেকটা। আর কন্টিনিউয়াস স্প্যান গুলার বৈশিষ্ট্য এরকম, যদি আরো অধিক স্প্যান থাকতো এখানে, এটাকে আরো যদি এক্সটেন্ড করে দিতাম আমরা, তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম ভাবে হতো। এটা হলো কন্টিনিউয়াস স্প্যানের কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডায়াগ্রাম। কোয়ান্টিটেটিভ মানে যেখানে ভ্যালু থাকবে, আর কোয়ালিটেটিভ ডায়াগ্রামে আমাদের এখানে কোনো ভ্যালু থাকবে না। কিন্তু শেপটা আমরা বুঝতে পারি, এর যদি বিএমডি ড্র করি তাহলে নরমাল ক্ষেত্রে এরকম হবে। হয়তো এই স্প্যানটা যদি পয়েন্ট লোড থেকে থাকে আমার, মনে করেন এখানে আমি ডায়াগ্রামটা ড্র করলাম এভাবে, কোন স্প্যানে যদি পয়েন্ট লোড থাকে তাহলে সেই স্প্যানটায় হয়তো আমার এরকম টুডি না হয়ে এখান থেকে উপরে উঠে এভাবে নিচে নেমে যাবে, এভাবে নিচে নেমে যাবে, কিন্তু মোমেন্ট থাকবে সাপোর্ট গুলাতে এবং পরবর্তীতে কাউন্টার ব্যালেন্স হবে। সো ওইটা কল্পনা করে আমরা দেখবো যে এর শেপটা যেটা আমি ফাইনালি ড্র করলাম সেটা অ্যাকচুয়ালি আদৌ হয়েছে কিনা, আমার কারেক্ট হয়েছে কিনা, ওই যে কোয়ালিটেটিভ ডায়াগ্রাম তার সাথে মিলাই আমরা পরে দেখব। তাহলে এর আগে আমি স্প্যান টু স্প্যান আলাদা করে নিই, আমি এ বি স্প্যানকে আলাদা করব। আমাকে দেখতে হবে অরিজিনাল কন্ডিশন কেমন ছিল, আর কাটার পর তো দুই প্রান্তে ফিক্স হয়ে যাবে আমাদের। অরিজিনাল কন্ডিশন কি, এক প্রান্ত ফিক্স আর এক প্রান্ত হিঞ্জ। বাট কাটার পরে যদি আমার দুই প্রান্ত ফিক্স আসলো, তাহলে আমি কি করব, আমার প্রথম কাজ হবে ফিক্সড ইন মোমেন্টটা বের করে ফেলা। সেটা আমরা বের করলাম WL²/12। WL²/12 করলে আমার ফিক্সড ইন মোমেন্ট ফর এ প্রান্তে আসবে ফিক্সড ইন মোমেন্টের ভ্যালুটা WL² করলে -66.67, আর যদি বি প্রান্তে করি তাহলে সেই ভ্যালুটাই পজিটিভ আসবে, কোনো চেঞ্জ আসবে না, কারণ যেহেতু এটা ইউডিএল দেওয়া আছে। এখন আমি ইকুয়েশনটা যদি ডেভেলপ করি, এম এ পয়েন্টে বাট মেম্বার ইজ এ বি, দেন EI/L, আমি এটা লিখতে ওই সময় ভুলে গেছিলাম, জাস্ট EI/L টা লিখবেন, শুধু EI না, EI/L। আমি কাজ শুরু করতেছি কোন পয়েন্ট থেকে, এ পয়েন্ট থেকে, তাহলে 4θ a and 2θ b -6 del divided by L প্লাস ফিক্সড ইন মোমেন্ট এট এ। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি ইনপুট দেই, কোনটা পাবো, আমাদের এ প্রান্ত অ্যাকচুয়ালি কি ছিল, ফিক্স ছিল, আর আমরা বলেছি যে প্রান্তে ফিক্স থাকবে সে প্রান্তে রোটেশনের ভ্যালু কি, 0। তাহলে এখানে আমি মানগুলো ইনপুট দিলে এই থিটা এর মান যেহেতু 0 হবে, তাহলে আমাদের তার সাথে 4 মাল্টিপ্লাই করলে মানটা 0 হবে, প্লাস 2θ b। এই থিটা বি এর মান আমরা জানি না, এই মানটা আমাদের বের করতে হবে, কারণ সেটা কিন্তু ফিক্স সাপোর্ট না, আমি 0 বলে দেব। ওখানে রোলার সাপোর্ট আছে, সরি হিঞ্জ সাপোর্ট আছে, সেই হিসাবে আমাদেরকে ওই ভ্যালুটা বের করতে হবে। এবং এখানে ডেল অর্থাৎ ডিফ্লেকশনের কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে ভ্যালুটাকে আমরা 0 ইনপুট দেব। কোনো সাপোর্টের যদি সেটেলমেন্টের ভ্যালু দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে ওই সাপোর্টটার কোনো সেটেলমেন্ট হয়নি। তো যেহেতু এখানে সেটেলমেন্টের কোনো ভ্যালু দেওয়া নাই, তাহলে সেই ভ্যালু আমরা 0 ইনপুট দেব। আর ফিক্সড ইন মোমেন্ট এর মান এ প্রান্তের জন্য হচ্ছে মাইনাস, এই প্লাসে মাইনাসে মানটা হবে মাইনাস। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে এরকম দাঁড়াবে। এটাকে আমি নাম্বারিং করব ইকুয়েশন নাম্বার
1 দেন আমি যাব হচ্ছে বি প্রান্তে, ফিক্সড ইন মোমেন্ট সরি মানে মোমেন্ট এট বি কোন মেম্বারে, এ বি মেম্বারে। তাহলে সূত্রের ইআই বাই এল, যেহেতু আমি বি প্রান্তে বের করতেছি তাহলে বি প্রান্তে কিন্তু আমার হবে 4 থিটা বি, সেটা আমরা পরে লিখছি কেন, ওই এ বি এর সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য। আপনারা এটাকে আগেও লিখতে পারেন যে 4 থিটা বি প্লাস 2 থিটা এ মাইনাস 6 ডিভাইডেড 6 ডেল বাই এল। আগের মতো আমি এখানে যদি ভ্যালুগুলা ইনপুট দেই, ইনপুট দিলে আমরা জানি কি যে থিটা বি এর মান, এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। থিটা এর মান 0, ডেল এর মান 0, আর ফিক্সড ইন মোমেন্ট বি প্রান্তে কত ছিল, পজিটিভ 66.67। সেই ভ্যালুগুলো ইনপুট দিলে আমি এখানে আরেকটা ইকুয়েশন পাবো, সেখানেও থিটা বি আমাদের আননোন। এই পর্যন্ত কারো কি কোথাও কোনো বুঝতে সমস্যা বা কোশ্চেন আছে আপনাদের? স্যার ফার্স্টে 2 থিটা এ হলো কেন স্যার, পরে 4 থিটা বি? মানে আমরা যে সাপোর্টটা থেকে শুরু করি সেটা হয় আমাদের প্রথম সাপোর্ট, সেখানে আমরা 4 থিটা বি দেই। যেমন এ অংশে যখন আমি করেছিলাম এই প্রান্তে, এখানে আমার ছিল কোন প্রান্তের সাপোর্ট, এ প্রান্তের, বাট মেম্বারটা কি, এ বি। সেই জন্য এ থেকে যেহেতু আমাদের স্টার্ট ওইটা 4 হয়েছে, আর অর্থাৎ কাছের যে সাপোর্ট সেটা হবে 4, দূরত্বটা হবে 2। রেয়ার ইন্ড যেটা, তো রেয়ার কোনটা আমাদের, এ পয়েন্টের সাপেক্ষে যদি বের করি এ বি মেম্বারের, এটা কাছে বিটা দূরের সাপোর্ট রেয়ার ইন্ডের, তাহলে রেয়ার ইন্ডের হবে 2, রেয়ার ইন্ডের ভ্যালু 2 হবে। আর যেহেতু আমি বি পয়েন্টে যদি বের করতে চাই, তাহলে বি পয়েন্টে এ বি মেম্বার, তাহলে বি পয়েন্টটা কি আমার কাছের প্রান্ত মানে নিয়ার ইন্ড, আর এটা হচ্ছে ফার ইন্ড, তাহলে এর ভ্যালু হবে 2 আর বির ভ্যালু হবে 4। এই 4টা আমি চাইলে আগে লিখতে পারতাম, যেহেতু আমরা সবসময় প্রথম প্রান্তেটা আগে লিখি, যে আমি লিখতে পারতাম এটাকে এইভাবে যে 4 থিটা বি প্লাস 2 থিটা এ মাইনাস 6 ডেল বাই এল। কিন্তু আমি যেহেতু ওখানে এ বি আমরা লিখে অভ্যস্ত থাকি, সেই জন্য আমরা এ কে আগে লিখছি, বি কে পরে লিখছি। আপনার চাইলে এটাও লিখতে পারেন 4 থিটা বি প্লাস 2 থিটা এ, একই কথা, অর্থাৎ নিয়ার ইন্ডে 4 ফার ইন্ডে 2 মাইনাস 6 ডেল বাই এল প্লাস ফিক্সড ইন মোমেন্ট। তাহলে ফিক্সড ইন মোমেন্টের মানটা ছিল পজিটিভ, সেই মানটা বসাই দিয়ে আমরা দুইটা ইকুয়েশন পাইছি। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, দেন আমরা পরের সাপোর্টে যাব, যে সাপোর্টটা হচ্ছে সরি হ্যাঁ স্প্যানে যাব আমরা। পরের স্প্যানটা হচ্ছে আমাদের বিসি স্প্যান। আমরা দেখবো যে বিসি স্প্যানের অ্যাকচুয়াল কন্ডিশন কেমন। তাহলে বি এবং সি আমাদের ডায়াগ্রামটা ছিল এরকম, এই প্রান্ত ফিক্স, সাপোর্ট, সাপোর্ট, এটা ছিল বি, এটা ছিল সি। এই বি এবং সি কে যদি আমি এখানে আলাদা করি, তাহলে কি এ কে আমার কেটে বাদ দিতে হবে, তাহলে বি প্রান্তে ফিক্স সাপোর্ট করলাম আমি, সি প্রান্তকে আমি কেটে আলাদা করেছি, করি নাই। না স্যার, তাহলে সি কিন্তু প্রান্ত তো ফিক্সড হবে না স্যার, ওটা এমসি তাহলে হয়েছে। আমাদের এই সি প্রান্ত ফিক্স হবে না। ওখানে আমাদের এ প্রান্ত কেন ফিক্স হয়েছিল, কারণ এ প্রান্তে ফিক্স সাপোর্টই ছিল, আমরা এ প্রান্তকে বাধ্যতামূলক ভাবে ফিক্স করি নাই, কারণ যাকে কাটা পড়ে সেটাই তো ফিক্স হয়। এ প্রান্ত তো আমরা কাটি নাই, বি কে কেটেছিলাম। তো সেই জন্য আমাদের এখানে জিনিসটা হবে এরকম, দেখেন এইরকম শেপের হবে। যদি আমরা বি সি কে আলাদা করি এবং সেটা ডায়াগ্রাম ড্র করি, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকম। বি প্রান্ত ফিক্স হবে কারণ বি কে তো আমরা কাটলাম, আর সি প্রান্তে ওটা যেরকম হিন সাপোর্ট আছে হিন সাপোর্টেই থেকে যাবে। তাহলে আমাদের যেই প্রান্তটা ফিক্স সাপোর্ট থাকবে, ফিক্সড ইন মোমেন্ট, শুধু আমরা সেই প্রান্তে বের করব, বাকি প্রান্তের লাগবে না। তাহলে এখানে যেহেতু আমার পয়েন্ট লোড দেওয়া আছে,
এইটার জন্য এই কোশ্চেনটা হবে এইরকম। আরেকটু জোরে বলুন এটাকে আমরা স্যার। লিখতে পারি, বুঝি নাই। স্যার একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে বি প্রান্তে আমি যেই ফিক্সড ইন মোমেন্টটা বের করব সেটা আমি দুইটা সূত্র দিয়ে বের করতে পারি। একটা হবে আমার এই সূত্রটা পয়েন্ট লোডের ক্ষেত্রে, অথবা এই স্মল এটা যেটা আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশনে বের করেছি 3PL/16, এবং এটা হবে অবশ্যই নেগেটিভ কারণ সেটা বাম পাশে আছে তাই। আর ফিক্সড ইন মোমেন্ট অফ সি কত হবে, ইজিক্যাল টু 0 হবে, কারণ ওই প্রান্তটা মোমেন্ট ক্যারি করবে না, হিন্ড সাপোর্ট। তাহলে দুইটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন দিয়ে আমরা বের করতে পারি AB² প্লাস A² B/2 ইন্টু PL²। এখানে এ এবং বি জিনিসটা কি? এ হচ্ছে আমি যেই পয়েন্টে বের করব সেই পয়েন্ট থেকে লোডের যে দূরত্ব সেটা হচ্ছে এ, আর অন্য পয়েন্ট মানে সাপোর্ট আর কি, আমি যে বি সাপোর্টে বের করব তাহলে বি থেকে লোডের দূরত্ব হবে এ, এবং অপর যে সাপোর্টটা সেই সাপোর্ট থেকে লোডের দূরত্ব হবে বি। এটা হচ্ছে এ এবং বি এর ডেফিনিশন। তাহলে আমাদের এখানে যেহেতু লোডটা মাঝখানে দেওয়া আছে তাহলে এ আর বি এইটা একই ভ্যালু হবে 4 যদি তা না থেকে লোডটা আমার এ প্রান্তে থাকতো, যেখান থেকে এইটুকু হচ্ছে 4 আর এইটুকু হচ্ছে 3, তাহলে এ কত হতো আর বি কত হতো? যদি আমি সি পয়েন্টে বের করতাম, A3 আর B4, যদি সি পয়েন্টে বের করতাম, C1 A হলো 4, B হলো 3। এক্স্যাক্টলি হ্যাঁ, এ হলো 4 বি হলো 3 থাকতো। আর তাহলে কোথাও যদি এ প্লাস বি পাই সেটা ইজিক্যাল টু হবে এল, তার মানে হচ্ছে টোটাল স্প্যান, এই 3 আর 4 যোগ করলে 7 সেটা। তাহলে আমরা এখন এই পয়েন্টের জন্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা দাঁড় করাবো, সেটা কেমন হয় সেটা আমরা দেখি। আমি আগে বলেছিলাম এর আগে হোয়াইট বোর্ড শেয়ার দিয়ে, যদি আমাদের একটা প্রান্ত ফিক্স হয় এবং আরেকটা প্রান্ত আমাদের রোলার হয় তখন সেখানে আমরা একটা প্রান্তে 3 লিখবো, আরেকটা প্রান্তে কোনো মানই আসবে না। মনে আছে না আপনাদের? আমরা বলেছিলাম যে একটা প্রান্তে 3 হবে আর আরেকটা প্রান্তের মান আসবে না, মানে 0 হবে। এখন আমরা দেখবো যে কোন প্রান্তেরটা পজিটিভ হবে, মানে মান থাকবে, আর কোন প্রান্তেরটা থাকবে না। স্যার ফিক্সড সাপোর্টের মনে হয় মান থাকবে না। হ্যাঁ, আমি এটা দেখতেছি একটু, আমার স্ক্রিন শেয়ার কোথায় গেল আবার। তো এখানে যেটা আমাদের, আমরা যদি বি প্রান্তে বের করি তাহলে আমরা জানি যে রেয়ার ইন্ডে মানে নিয়ার ইন্ডে যেটা কাছের ইন্ড সেখানে আগে ছিল 4 এবং দূরটা ছিল 2। তো এখন আমাদের বি প্রান্তে যেটা ইন্টারনাল যে সাপোর্টটা, যেটাকে আমরা ফিক্সড ইন্ড আছে কাটার পরে ফিক্সড হয়েছে, সেই প্রান্তের ভ্যালুটা থাকবে θ3b হবে, মাঝের যেটা সি, ওই সির ভ্যালুটা এখানে থাকবে না ওই ইকুয়েশন আমাদের, আর ডেল θ/L থাকবে। অর্থাৎ যেটা আমাদের ফার ইন্ড হবে, ফার ইন্ডের ভ্যালুটা অর্থাৎ যে ডিফ্লেকশন থিটা এটা ইকুয়েশনের ভিতরে অ্যাডেড হবে না। এটা তো আর কোনো মানে আমাদের কথা না, এটা প্রমাণ আছে। কেন হবে না স্যার? মানে এটা ডেল্টা সি এটা তো কেন হবে না স্যার? এটা তো একটা সূত্র, ওই সূত্রের প্রমাণ আছে, মানে মানগুলো যখন আমরা ইনপুট দেব সে 0 হয়ে যাবে, তার ভ্যালুটা থাকে না। মানে এটা তো একটা বড় সূত্রের প্রমাণের একটা অংশ থেকে আমরা মানে প্রমাণটা লাস্ট আমরা ইউজ করতেছি। মানে এটা ডাইরেক্ট সূত্র না স্যার?
হ্যাঁ, এটা ডাইরেক্ট সূত্র আর কি। আমরা সূত্র ডাইরেক্ট ইউজ করতেছি, সূত্র প্রমাণ করে আসলে যেমন আমরা একটা কিন্তু প্রমাণ স্যার আমাদের এখানে তো শীটে আমরা ফিক্স সাপোর্ট দিতে আমরা ফিক্স ধরছি, তাহলে এখানে তো জিরো হওয়ার কথা, আবার দিতে হওয়ার কথা স্লোপ থিটাটা স্যার। না, বি কে কিন্তু আমরা ফিক্স ধরেছি, কিন্তু বি কি আসলে ফিক্স? আমরা দেখেন এর আগে যখন প্রথম ইকুয়েশনে, সরি, এবি মেম্বারে যখন থিটার মান বসাইছি, বি কিন্তু জিরো বসাইনি আমরা, বির ভ্যালু আননোন না রেখেছি স্যার, আমরা, যে আমরা বের করব। এর ভ্যালু আমরা জিরো বসাইছি, কারণ কি এতে কোনো ডিফ্লেকশন মানে রোটেশন নাই। বাট সি যে সাপোর্ট সেটা ফিক্স না, তাহলে তার কিছু রোটেশন থাকার কথা। কিন্তু এখানকার কন্ডিশন ছিল জি এরকম স্যার, যে দুইটাই দুইটাই যেহেতু হিঞ্জ সাপোর্ট। এই জন্যই প্রশ্ন করছি স্যার। হ্যাঁ, আমি এর জন্য একটা ডায়াগ্রাম ড্র করেছিলাম, দেখেন ওই যে আমাদের কোয়ান্টিটেটিভ ডায়াগ্রাম, সেখানে কিন্তু ইন্টারনাল যে সাপোর্টটা সে হিঞ্জ হওয়া সত্ত্বেও তার মোমেন্ট আছে, বাট এক্সটার্নাল যে সাপোর্টটা সেও হিঞ্জ কিন্তু তার মোমেন্ট নাই, জিরো। কারণ হচ্ছে আদতে ওরা কোনো মোমেন্ট ক্যারি করতে পারে না। কিন্তু আমরা যখন মোমেন্ট ডিস্ট্রিবিউশন করেছি তাকেও কিন্তু একটা ক্যারি ওভার মোমেন্ট আমরা দিয়েছি। তাকে দেওয়ার পর আবার পরের বার যখন আমরা তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করেছি, বিপরীত চিহ্ন হয়, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস করে সে জিরো হয়ে যায়। এখানেও এরকম সূত্রের প্রমাণটা তো আমরা দেখি নাই, সূত্রের প্রমাণটা দেখলে হয়তো এরকম কিছু আমরা পাবো যেখানে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, জন্য আমরা সূত্রে তাকে আনবো না। মানে ইনিশিয়ালি সূত্রে প্রমাণ করার আগে তো সবগুলা ভ্যালুই থাকে। এই যে আমরা 4 বসাচ্ছি, 3 বসাচ্ছি, এগুলা তো মানে প্রমাণের পরে মানটা পাওয়া, যে কোনটায় আমরা 3 বসাবো, কোনটায় আমরা 4 বসাবো, কোথায় 2 হবে, সাপোর্ট কন্ডিশনের উপরে এগুলো নির্ভর করে মানটা যখন আমরা ইনপুট দিয়ে ইকুয়েশন করব ফাইনালি, সেটাকে ক্যালকুলেশন করার পর এইরকম একটা প্রোডাক্ট আমরা পাবো। সেই প্রোডাক্টটা আমরা এখানে ইউজ করতেছি আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথড হিসেবে। তো এখন এখানে আমি যদি ভ্যালুগুলা ইনপুট দেই, থিটার মান আমরা জানি না, থিটা বির মান জানি না, কারণ থিটা বির মান তো বের করবো, বাট ডেল এর মান জানি জিরো, আর ফিক্সড মোমেন্টের মান হচ্ছে -75, এটা আমরা বের করে আসছি। এই যে আগের এই সূত্র দিয়ে আমরা এখান থেকে বের করতে পারবো। হয় এটা ইউজ করব, না হয় এই যে আমাদের 3PL/16, যে কোনো দুইটার যে কোনো একটা ইউজ করলে আমরা মানটা 75ই পাবো, যেখানে এখানেও 75ই আসছে, -75। এই ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিব, ইনপুট দিয়ে আমরা ইকুয়েশনটা এখানে রেখে দেব। এখন আমরা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাই, তাহলে আমরা কি পাবো? এই যে বি সাপোর্টটা ছিল আমাদের ইন্টারনাল, তার যে মোমেন্ট, এটাকে যদি আমরা যোগ করি, এই ডান পাশের মোমেন্ট এবং বাম পাশের মোমেন্ট, যে অংশটুকু বলছিলাম আগে যে জুম করে কেটে আমরা এনে যদি দেখতাম, বিষয়টা কেমন হতো, যে তার মোমেন্ট দুইটা কাউন্টার ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ এখানে ডান পাশে যে মোমেন্ট থাকবে সেটা প্লাস বাম পাশে যে মোমেন্ট থাকবে, দুইটাকে যোগ করলে মোমেন্টের ভ্যালুটা আসবে জিরো। কারণ কি এই সাপোর্টটা তো কোনো মোমেন্ট ক্যারি করতে পারবে না, কিন্তু কোয়ালিটেটিভ ডায়াগ্রামে আমরা দেখেছি কি যে মোমেন্ট আছে, এবং ওই ভ্যালুকে সে কাউন্টার ব্যালেন্স করবে, ডানে বামে মিলে জিরো হবে, সমান ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা এই কন্ডিশনটাকে কাজে লাগাবো, যে অ্যাট ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি সমতা করতে চাই, তাহলে এম বি অ্যাট এ বি মেম্বার, এম বি অ্যাট বিসি মেম্বার, এই দুইটা যোগ করলে হবে জিরো। তাহলে এম এ বির একটা ইকুয়েশন আছে এবং এম বিসির একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশন দুইটার মানগুলো যদি আমরা এখানে ইনপুট দেই, এটাকে ক্যালকুলেশন করলে আমরা থিটা বির মান পেয়ে যাব। থিটা বির মান যদি আমরা বের করতে পারি, তাহলে এর আগে যে আমরা চারটা ইকুয়েশন বের করে আসছি, প্রত্যেকটা জায়গায় আমাদের আননোন ছিল কি থিটা বি। যেহেতু থিটা বির মানে পেয়ে গেছি, এখন মানগুলা বসাই দিলে ওই পয়েন্টের মোমেন্ট পেয়ে যাব। যেমন আমি দেখে আসি এখানে, দেখেন আমাদের 1 নাম্বার ইকুয়েশন কি ছিল। 1 নাম্বার ইকুয়েশন ছিল এম এ অ্যাট এ বি মেম্বার, এ বি মেম্বারের এ পয়েন্টের মোমেন্ট, সেখানে সব জানতাম, থিটা বির মান জানি না। আমি থিটা বির মান যদি ইনপুট দিয়ে দেই, তাহলে আমি এ বির মান পেয়ে যাব। একইভাবে 2 নাম্বার ইকুয়েশনে এম বির মান পেয়ে যাব এ বি মেম্বারে, তারপরে 3 নাম্বার ইকুয়েশনে দিলে এম বির মান পেয়ে যাব বিসি মেম্বারে।
আর এম সির মান তো দরকার নাই, সেটা 0 হবে, কারণ ওটা তো হিন সাপোর্ট। তাহলে আমি তিনটা ইকুয়েশনে থিটা বি এর মান বসাই দিব, মানে ইনপুট দিব। ইনপুট দিলে আমার সূত্রে ইআই থেকে গিয়েছিল, আবার এখানে আমাদের ইকুয়েশনে ইআই আছে, থিটা বির সাথে 2 ইআই কাটাকাটি চলে যাবে, দেন আমি একটা নির্দিষ্ট মান পাবো। এম এর মান পেয়ে গেলাম, এম বি এর মান পেয়ে যাব। এই মানগুলা যখন আমি ইনপুট দিব এখন এখান থেকে আমি যদি রিঅ্যাকশন নিই যে কোনো পয়েন্টে, তাহলে সেখানকার রিঅ্যাকশনের ভ্যালু পেয়ে যাব। কারণ রিঅ্যাকশন নিলে আমরা কি করি, ইকুইলিব্রিয়াম কন্ডিশন লিখি। মনে করেন যদি এ প্রান্তে মোমেন্ট নেই, এম এ ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু 0 লিখি আমরা। দেন আমরা ওখানে একটা মোমেন্ট ইকুয়েশন লিখি, সেখানে আননোন থাকে রিঅ্যাকশন, তাহলে ওখান থেকে আমি রিঅ্যাকশন ভ্যালুগুলো পেয়ে যাব। এই মোমেন্ট থেকে আমি এসএফডি পেয়ে যাব, আর রিঅ্যাকশন থেকে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে যাব। অর্থাৎ আমি এখানে যে সরি, এখানে আমি যদি মানগুলাকে আলাদা আলাদা করে ইনপুট দেই, মোমেন্টের মান ইনপুট দিলাম, এই পয়েন্টে মোমেন্টের মান ইনপুট দিলাম, তাহলে আমি সেখান থেকে শেয়ারের ভ্যালু পেয়ে যাব টোটাল। কারণ আমি এম এ তে যদি মোমেন্ট নেই, তাহলে এম এর মোমেন্ট নিলে আমরা কি জানি যে এই পয়েন্টে মোমেন্ট নিলে এখানকার যে লোড আসতেছে সেই লোডকে তার ডিসটেন্স দ্বারা গুণ করব, যেহেতু ইউডিএল, তার সাথে মোমেন্ট আর্ম হবে এই 10-এর অর্ধেক, 10/2। মোমেন্ট মানে কি, লোড ইনটু ডিসটেন্স। লোড কত হবে, এখানে লোড বলে দেওয়া আছে 8 কিলোনিউটন পার মিটার। এটা কত মিটার স্প্যান, 10 মিটার। তাহলে 8 কে 10 দ্বারা গুণ করলে টোটাল লোড পাবো 80 কিলোনিউটন। তাকে মোমেন্ট আর্ম, ইউডিএল এ মাঝখানে কাজ করে মোমেন্টাম, তাহলে 10-এর অর্ধেক 5 হবে, 10/2, এই একটা পাবো। আরেকটা পাবো ভিবি। ভিবিটা হবে এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, বলেন দেখি কেউ আমাকে। এন্টি ক্লকওয়াইজ হবে না ক্লকওয়াইজ হবে ভিবি? যদি মোমেন্ট নেই স্যার আমি এন্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ হবে। এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে, ডিসটেন্স গুণ হবে 10। আর এখানে যে মোমেন্ট ছিল, এই মোমেন্টের সাথে কি 10 গুণ হবে, ডিসটেন্স গুণ হবে, এই ডিসটেন্স এই মোমেন্টের ভ্যালুর সাথে 70.97 এর সাথে কোনো ডিসটেন্স গুণ হবে? না স্যার, না গুণ না হবে না, স্যার। কারণ হচ্ছে ও তো নিজেই মোমেন্ট। সেই জন্য সেইটা শুধুমাত্র আমরা যেহেতু ক্লকওয়াইজ তাই পজিটিভ লিখবো। আর আরেকটা মোমেন্ট আসবে এন্টি ক্লকওয়াইজ, কোনটা, যে এই ভ্যালুটা। এইটাকে আপনারা এই যে ইকুয়েশনটা, এখানে এম এ ইজ ইকুয়াল টু 0 না লিখে কেউ এটাকে অ্যাপ্রোপ্রিয়েট হয় এইভাবে লিখলে, এম এ ইজ ইকুয়াল টু 64.52, কারণ এ প্রান্তের মোমেন্ট কত, 64.52। আর এটাও লিখতে পারেন এম এ ইজ ইকুয়াল টু 0। কেন 0 লিখলাম, এই টোটালটুকু হচ্ছে সাপোর্টের মোমেন্ট, আর এইটুকু হচ্ছে এ প্রান্তের মোমেন্ট, তাহলে দুইটা যোগ করলে তো ব্যালেন্স হবে, ব্যালেন্স হলে তো 0 হবে। কিন্তু এ প্রান্তের মোমেন্ট কখনো 0 না, কারণ কি এখানে তো একটা মোমেন্ট আছে, যেহেতু ওই মোমেন্টটাকে আমরা লিখেছি, সেই জন্য আমি এটাকে 0 লিখতে পারি। অর্থাৎ এটা তো একটা ইকুয়েশন, আপনি যদি এটাকে পার্শ্ব পরিবর্তন করেন, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসেন, তাহলে মাইনাসটা পরিবর্তন হয়ে প্লাস হবে, 64.52 হবে। একই জিনিস আর কি, আগে আর পরে লেখা, কিন্তু কনসেপ্ট আমাদের এটা বলে ফিক্স স্যার সাপোর্টে। আমরা যে পূর্বের ম্যাপটা করছি স্যার, স্যার হ্যাঁ বলেন। পূর্বের ম্যাথ করছি স্যার, ম্যাট্রিক্স এর আকারে, তো ওইভাবে করলেও তো হ্যাঁ স্যার এটার মানগুলো তো এরকমই আসবে না স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে এটার অবশ্যই। পদ্ধতি আলাদা, আপনি তো ওই ম্যাট্রিক্স, পদ্ধতিতে যদি এটা করা হয়। হ্যাঁ আপনি এটাকে যে কোনো পদ্ধতি করতে পারেন, স্লপ মোমেন্ট তো ডিফ্লেকশন এরকমই আসবে না অথবা স্যার। ম্যাট্রিক্স। হয়তো পয়েন্টের পরে কিছু পার্থক্য হতে পারে, অথবা 40-এর জায়গায়, মানে এখানে মানে কিছু 64-এর পার্থক্য জায়গায় থাকতে পারে, বাট 65 আসছে, মানে স্লাইড পার্থক্য আসবে, বাট মানে এমন হবে না এখানে 64 আসছে আর মোমেন্ট ডিস্ট্রিবিউশনে বা ম্যাট্রিক্সে শুধু 4 আসছে, তা হবে না আর কি। 64 আসছে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, কাছাকাছি রেঞ্জের ভিতরে হতে পারে, এক্সাক্ট হুবহু তো আর হবে না, আবার হুবহু হতেও পারে। অর্থাৎ অল্প জি একটু স্যার। ভেরিয়েশনে কোনো পার্থক্য নাই, সেটা আমি বুঝাইলাম আপনাদেরকে। এটাকে আপনারা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে করতে পারেন।
এটাকে স্লোপ ডিফ্লেকশনও করতে পারেন, এটাকে ওই স্টিফনেস মেথডও করতে পারেন, ওকে স্যার। একই মানে জিনিস আর কি। জাস্ট মেথড গুলা কত প্রকারের আছে ইনডিটারমিনেট স্ট্রাকচারকে অ্যানালাইসিস করা, সেটা জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ দেখতেছি আর কি। তাহলে এখান থেকে শেয়ার পাবো এবং মোমেন্ট পাবো, এই ভ্যালুগুলো ইনপুট দিলে দেখেন আমরা মানগুলো যদি দিই এখানে, তাহলে এর এসএফডিটা এরকম আসে। আমি একটু শর্ট করি, হ্যাঁ এইটা আসে তার এসএফডি, যেটা আমরা দেখেছিলাম যে ইউডিএল যদি হয় তাহলে কেমন হবে, আমরা করেছিলাম এরকম হবে। কালারটা ব্ল্যাক করে দেই। যদি যদি ইউডিএল হয় তাহলে এটা এরকম শেপ হবে, আর এই পয়েন্ট আমরা এরকম ড্র করছিলাম, দেখলাম ওই রকমই আসছে, তার মানে আমাদের বোঝা যায় যে ক্যালকুলেশনটা মোটামুটি ওকে আছে। আর মোমেন্ট বের করার সময় আমরা তার ডায়াগ্রাম ড্র করেছিলাম, এরকম শেপের হবে, এবং বলেছিলাম যদি কোনো পয়েন্ট লোড থাকে তাহলে সেটা হয়তো এরকম বাঁকা হতে পারে, কার্ভ না হয়ে। যদি এখানেও ইউডিএল থাকতো তাহলে এই শেপটা এরকম হতো, এখান থেকে এরকম, এটা গিয়ে এরকম হতো। তাহলে আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আমরা বিমের ফ্রেমটা আগামী ক্লাসে দেখব, কারণ ফ্রেমে আবার একটু ফ্রেম 3-4টা মেম্বার আছে, সেখানকার ফিক্সড মুভমেন্টের ইকুয়েশন একটু পার্থক্য আছে, এই জন্য ওইটা আমরা আজকের ক্লাসে দেখব না। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আর কি। যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আর এই রিলেটেড দু একটা অঙ্ক আপনারা বই থেকে করতে পারেন বা নিজেরা বানায় করা যায়। এই যে যে অঙ্কটা এখানে আমি সলভ করে দেখালাম, এটাকে লোড চেঞ্জ করলেই আপনার সমস্ত ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে, অথবা দুইটা স্প্যান যদি সাথে বাড়াই দিই আমি আরো, তো এর সাথে যদি আমি এখানে একটা ইউডিএল দিয়ে দিই, এখানে একটা পয়েন্ট লোড দিয়ে দিই, তাহলে সব চেঞ্জ হয়ে গেল। এভাবে একটা ধরে প্র্যাকটিস করলে আশা করি আপনাদের জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে আর কি। তাহলে রেকর্ডিংসটা অফ করে দিতে পারেন, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আর কি। স্যার এখানে যদি আপনি পয়েন্ট লোড দেন স্যার, তাহলে এটা মানগুলো ভিন্ন আসবে না স্যার? আর একটু বলেন, বুঝতে পারিনি। যদি স্লোপের point- যে এখানে 4a দিছি, এখানে তো স্যার আবার 2 4a বা 2b দিছি স্যার, 2 থিটা b, হ্যাঁ, এখানে স্যার ভিন্নতা আসবে না স্যার? না লোডের কারণে ওই ডিফ্লেকশন যে ইকুয়েশন, লোডের কারণে ভিন্নতা আসবে না, ভিন্নতা আসবে সাপোর্টের কারণে। যদি এখানে আমি ফিক্স সাপোর্ট না দিই, এখানেও রোলার দিয়ে দিতাম, তাহলে স্যার অবস্থাটা সেমই কি হবে, যে দাঁড়াইছে? ইকুয়েশনটা সেমই প্রথম যে থাকবে নাকি ইকুয়েশনটা স্যার? আমরা লিখছিলাম, হ্যাঁ লোডিং এর কারণে ইকুয়েশনের পার্থক্য হবে না, পার্থক্য হবে সাপোর্টের কারণে। লোডিং এখানে মনে করেন আমি ইউডিএল না দিয়ে, আপনার কথা তো এরকমই ছিল যেটা আমি বুঝতে পারছি যে স্যার এখানে যদি ইউডিএল না দিয়ে আপনি এখানে পয়েন্ট লোড দেন তাহলে কি ইকুয়েশন চেঞ্জ হবে কিনা, এই তো কথা। পয়েন্ট লোড, পয়েন্ট আবার দুইটাই থাকবে স্যার? হ্যাঁ, যদি দুইটা থাকে তাও ইকুয়েশনে কোনো চেঞ্জ হবে না, আপনার ফিক্সড ইন মোমেন্টটা আলাদা আলাদা হবে। ইউডিএল এর জন্য একটা আসবে, পয়েন্ট লোডের জন্য একটা আসবে, দুইটাকে আপনি সাম করে দিবেন। স্যার ফিক্সড ইন ফিক্সড না মোমেন্টটা থেকে বাড়বে যদি বা কমবে। স্যার সবই হিল থাকে বা হিংসা রোলার হ্যাঁ থাকে তাহলে স্যার? হ্যাঁ, যদি এখানে এটা রোলার থাকে তাহলে কি হবে, যেমন আমরা ফিক্সের কারণে তো আমরা ওটা করেছি, এখানে যদি রোলার থাকে তাহলে জিনিসটা কেমন হবে, আমরা এই বিসি মেম্বারে যা করেছি ওই ইকুয়েশনটা হবে। তখন ইকুয়েশনটা এরকম আমি লিখতেছি, দেখেন এম এ, বারবার এগুলো চলে আসে কেন, স্যার মাঝখানেরটা বিচ্ছিন্ন এম করলে এ, তো স্যার মাঝখানেরটা তো ফিক্সড হবেই। হ্যাঁ মাঝখানেটা যদি ফিক্স থাকে তাও ফিক্স হবে, মাঝখানটা রোলার থাকলেও কেটে আনলে ফিক্স হবে। কিন্তু আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি সে কি রোলার ছিল না ফিক্স ছিল। যদি সে রোলার থাকে তাহলে কি হবে, আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, মনে করেন যে এটাও রোলার মানে হিঞ্জ, এটাও হিঞ্জ, এটা তো হিঞ্জ আছে, তাহলে স্যার 3 হবে নাকি স্যার? 3 তাহলে আমার এখানে থিটা 3 থিটা এ হবে, থিটা বি আসবে না। -6 del/L হবে। স্যার সবগুলা সাপোর্ট যদি ফিক্স
হ্যাঁ বলেন। স্যার সবগুলা সাপোর্ট কি ফিক্সড হতে পারে তখন? হ্যাঁ হ্যাঁ হতে পারে, যদি কোশ্চেনে দেওয়া থাকে যে এটাও ফিক্স, এটাও ফিক্স, এটাও ফিক্স, তখন তো আমাদের আর কোনো ঝামেলাই নেই। ওই 4 থিটা এ প্লাস 2 থিটা বি মাইনাস 3 ডেল বাই এল। প্রথম কন্ডিশনে সবগুলা হবে। হ্যাঁ, তো সবগুলোতে এই ইকুয়েশনটা হবে। যখন আমি এ তে যাব 4 থিটা এ হবে, আর বি তে করলে 4 থিটা বি হবে প্লাস 2 থিটা এ মাইনাস 3 ডেল বাই এল, এভাবে হবে। অর্থাৎ লোডিং কন্ডিশনের উপরে চেঞ্জ হবে না ইকুয়েশন, ইকুয়েশন চেঞ্জ হবে সাপোর্ট কন্ডিশনের উপরে। তাহলে ক্লিয়ার সবাই নাকি? একটু প্র্যাকটিস করেন তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে নাকি, আশা করি ইনশাআল্লাহ। আর আমি হচ্ছে ওই যে স্টিফনেস ম্যাট্রিক্সের ওই যে সাইনটা, ওই সাইনটা আপনারা দেখেন, আমি বই থেকে দেখবো যে সাইনের ব্যাপারটা কি, সেটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে, নাকি ম্যাট্রিক্সের উপর ডিপেন্ডস করবে। যেমন কোনো ম্যাট্রিক্সে যদি 1 1 হয়, সেখানে আমরা 1 আর 1 যোগ করে 2 লিখি, তাহলে সেটা পজিটিভ হয়। আবার যেখানে 2 1 থাকলে নেগেটিভ, সাইনটা নেগেটিভ হয়। সো ম্যাট্রিক্স গুলো যোগ করার সময় কি এই নিয়মটা ফলো করতে হবে, নাকি অলওয়েজ মাইনাস বা অলওয়েজ প্লাস ইউজ করতে হবে, সেটা আমরা দেখে ইনশাআল্লাহ ফুলটা জানাবো আপনাদেরকে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তাহলে ক্লাস শেষ করি নাকি? ফাইদুল রেকর্ডিংটা অফ করো, ফাইবা না পড়ে। তাহলে আপনি রেকর্ডিংসটা অফ করে দেন।